সাইনা তাজদারের বাহু থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানা থেকে নেমে গেল, দরজার দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই তাজদার ধীরে মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো, কণ্ঠটা ধারালো শোনালো, আমি ধরার মতো ধরলে সেদিন তুমি আর বাঁচতে পারবে না সাইনা মমতাজ। সাইনা একটাও শব্দ না করে দরজা খুলে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর নিঃশব্দে ফিরে এলো, হাতে চায়ের কাপ। টেবিলে কাপটা রেখে বলল, ঠান্ডা হয়ে যাচ্ছে, বড় আম্মু বলেছে চা খেয়ে দেখা করতে, জরুরি কথা আছে। তাজদার তাকালো কাপটার দিকে, ঠোঁটের কোণ থেকে একটুখানি ব্যঙ্গ উঠে এলো। ওখানে রাখলে খাবো কিভাবে? সাইনা টেবিল থেকে কাপটা তুলে আনলো, তার দিকে এগিয়ে দিল। কাপটা হাতে নিয়ে তাজদার অনেকক্ষণ ধরে কিছু ভেবে দেখলো, তারপর নির্দ্বিধায় পুরো চাটা মেঝেতে ঢেলে দিল। সাইনার মুখটা এক নিমিষে বিবর্ণ হয়ে গেল। সে থমকে দাঁড়ালো, চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে উঠল। তাজদার কাপটা বিছানার দিকে ছুঁড়ে দিয়ে পেছন ফিরে শুয়ে পড়ল, যেন কিছুই ঘটেনি। চায়ের ছিটে পড়া গরম তরলটুকুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সাইনা। তার কণ্ঠ কেঁপে উঠল, আপনি চা ফেলে দিয়ে ভালো করেননি। কোনো সাড়া নেই তাজদারের। সাইনা অপমানিত বোধ করছে। সে সকাল সকাল চা বানিয়েছে, দুধ চিনি ভালো করে দিয়ে। চায়ের কাপটার দিকে তাকালো সে, অনেকক্ষণ চেয়ে রইল, তারপর কাপা হাতে চায়ের কাপটা তুলে তাজদারের দিকে তাকালো। তাজদার এখনো শুয়ে আছে চোখ বন্ধ করে। সাইনার কণ্ঠ আরও একবার কেঁপে উঠল, কথা ঠোঁট ছুঁয়ে বেরিয়ে এলো না চাইতেও, আপনি চা ঢাললেন কেন? জবাব দিন। আমার সাথে এই ধরনের আচরণ করবেন না, আমি আর ছোট নেই। এটা কেন করলেন? জবাব দিন। তাজদার ধীরে মুখ তুলল, চোখ দুটো খ্যাপাটে, রাগে দগদগে, চেহারাটা মুহূর্তেই বদলে গেল। ভুরু কুঁচকে ঠোঁট চেপে ধরে হিংস্র দৃষ্টিতে তাকালো সাইনার দিকে। আঙুল তুলে সরাসরি দরজার দিকে ইশারা করলো। বরফ শীতল কণ্ঠে বলল, বের হও, তোমার সঙ্গে কথা বলার রুচি হচ্ছে না এখন, জাস্ট বের হও। সাইনা কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল, তার চোখে জল নেই, কিন্তু মুখটা ঢেকে গেল গভীর কালো মেঘে। অপমান, ঘৃণা আর অসহায়তায় মিলেমিশে আষাঢ়ের ঘন কালো মেঘে ঢাকা আকাশের মতো রং ধারণ করলো গেল তার চেহারা। হঠাৎ কোনো শব্দ ছাড়াই নিজের হাতে ধরে রাখা কাপটা সে মেঝেতে ফেলে দিল। শব্দ হলো। তাজদার হক চকিয়ে সাইনার দিকে তাকালো, চোখে জল। আগুন নিয়ে দাঁড়িয়ে আছে সাইনা, হাতে কাপটা নেই, মেঝেতে পড়ে গিয়েছে। তাজদারের বিস্ময় বাড়ল। সে ধীরে ধীরে বিছানা থেকে নেমে এলো। সাইনা তার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে, যার তাজদার সিদ্দিকীর মতো লোকের ত্রিসীমানায় প্রবেশের সাহস ছিল না। সে তার সামনে দাঁড়িয়ে চায়ের কাপ ভেঙেছে, এটা দুঃসাহস বটে। তাজদার কোনো কথা না বলে কবার্ড খুলে তার একটা নেভি ব্লু রঙের শার্ট নিল, গায়ে চাপাতে চাপাতে সাইনাকে শান্তভাবে বলল, মেঝে পরিষ্কার করে নাও। সাইনা বেরিয়ে পড়ছিল। তাজদার সিদ্দিকী কটাক্ষে সুরে বলল, আকাশটা দিলে হেঁটে চলার মাটিটা আর পছন্দ হয় না, এই জন্যই বলে বেশি দিলে মানুষ বেমানুষ হয়ে যায়। সাইনা বেরিয়ে গেল, অমানুষ সে নিজেই। কিছুক্ষণ পর রওশনারা এলো ঘরে। মেঝেতে কাপের অংশ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখে তাজদারকে বলল, এটা কিভাবে ভাঙলো? তাজদার ল্যাপটপটা চার্জে দিতে দিতে মায়ের দিকে তাকালো, কিছু বলল না। মা উত্তরটা জানে। সাইনা রওশনারা পিছু পিছু ঘরে ঢুকে এলেন, কাপের ভাঙা অংশগুলো কুড়িয়ে নিয়ে বেরিয়ে গেল। রওশনারা কপাল কুঁচকে ছেলের দিকে তাকিয়ে রইল। তাজদার এখনও মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে, পকেটে এক হাত গুজে। রওশনারা হতাশ নিঃশ্বাস ছাড়লেন। বেরিয়ে যাওয়ার সময় বললেন, এরকম করলে ও জীবনেও তোমার সাথে কোথাও যেতে চাইবে না। তুমি ছোট নও, সব বোঝো। ওদের বাড়িতে এসব কথা গেলে ওরা কি মনে করবে? এইসব ছোটোখাটো বিষয় থেকে বড় ঝামেলা শুরু হয়। এই ঘটনার পর ও আর তোমার সাথে কক্সবাজারে যাবে? তাজদার এবার মায়ের দিকে ফিরল। না গেলে ওর বাপের বাড়িতে চলে যেতে বলো। এখানে থাকতে হলে আমার কথার দাম দিতে হবে। ও আমাকে বলে দিয়েছে ও আর যাবে না কক্সবাজারে। আমার কি বলার আছে এখানে? আমি ওকে জোর করতে পারবো না। তুমি চা ঢেলে দিয়ে ভুল করেছো। পরের মেয়ের সামনে এসব করলে সে অপমান ভাববে না? সাইনা তখনই ঘরে এলো। তাজদার তার দিকে তাকালো, তারপর চোখ সরিয়ে নিল। রওশনারা সাইনাকে বললেন, একটু ঝাড় দাও, ছোট ছোট ভাঙা অংশ থাকতে পারে। আর কক্সবাজার যাওয়া নিয়ে তাজদারের সাথে কথা বলো, বলে তিনি বেরিয়ে গেলেন। সাইনা ঘরটা ঝাড়ু দিল, ফ্লোর মুছল, বালতিটা নিয়ে বেরিয়ে যাচ্ছিল। তাজদার বলল, বিকেলে বাড়ি এসে আমি যেন দেখি সুটকেস গোছানো আছে। যাচ্ছি না টাইপ কথা আমি শুনতে চাই না। যদি দেখি কেউ কথা অমান্য করছে তাহলে কেলেঙ্কারি ঘটবে এখানে। সাইনা একটু থামলো, তাজদারের বলা শেষ হতে সে বেরিয়ে গেল। সাইনা বিকেলে তাদের বাড়িতে গিয়েছে, সাথে তিতলিও ছিল। তার বড় ভাইয়ের বাচ্চাটার জ্বর, তাকে দেখতে ছুটে এসেছে সে। সাহিদা বেগম বললেন রাতে খেয়ে যেতে,
তিতলি বলল, ওরা তো বেড়াতে যাবে, ভাইয়া তার এক স্যারের বাড়িতে গিয়েছে, ওখান থেকে এসে কক্সবাজারে রওনা দেবে। সাহিদা বেগম খুশি হয়ে বললেন, তাহলে তো ভালোই। সাইনা তার ভাইপোকে কোলে নিয়ে আদর করছিল তখন দাদিমা বললেন, ও সানু, আমাদের জন্য আচার আনিস। সাইনা বলল, আমার হাতে এখন টাকা পয়সা নেই, পারবো না কিছু আনতে। সাহিদা বেগম গল্প করতে করতে চা বসালেন। চায়ের কাপে চুমুক দেওয়ার সময় খবর এলো তাজদার এসেছে। তিতলি দ্রুত চা খেয়ে সাইনাকে বলল, চলো। সাইনা বলল, তুমি যাও, আমি আসছি। না ভাইয়া আমাকে বকবে, চলো। সাইনা তাকে জোর করে পাঠিয়ে দিল। সাহিদা বেগম তার হাতে 1000 টাকা গুজে দিয়ে বলল, ইচ্ছে হলে কিছু কিনিস ওখান থেকে, এটা রাখ। সাইনা টাকাটা নিয়ে চলে এলো। বাড়িতে এসে নিজের ঘরে গিয়ে দেখলো তাজদার সিদ্দিকী যেটা পাচ্ছে হাতের কাছে সেটাই এলোমেলোভাবে ভরছে সুটকেসে। সাইনা দরজার কাছে দাঁড়িয়ে চুপচাপ চেয়ে রইল। তাকে দেখা মাত্রই তাজদার বলল, এখন গায়ে হাওয়া লাগিয়ে বেড়ানোর সময়। সাইনা তার হাত থেকে সুটকেসটা নিয়ে নিল। তারপর সব কাপড় একে একে টেনে বের করলো। তারপর নিজের পছন্দ মতো কাপড় চোপড় ভরে নিল। তাজদার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো রওশনারা এসে বলল, তোমাদের জন্য কিছু খাবার প্যাক করে দেব? তাজদার সাথে সাথে বলল, না, সাবধানে যেও, পানিতে বেশি নেমো না। সাইনা, বেরোনোর আগে তোমার শ্বশুরকে একবার দেখা দিয়ে যাবে। সাইনা মাথা দোলালো। তাজদার হ্যাচকা টান দিয়ে সুটকেসটা এক কোণায় ফেলে রাখলো। সাইনা দাঁড়িয়ে থেকে তার কাজকর্ম দেখতে লাগলো। তাজদার তার দিকে ঘাড় ফিরিয়ে তাকালো, বলল, এইসব ড্রেস পরে ওখানে যাওয়া যাবে না, চেঞ্জ করো। সাইনা বলল, আমার পছন্দ মতো ড্রেস পরেই আমি যাব। এইসব সালোয়ার কামিজ পরে? তাহলে কি নাইটি পরে যাব? নাইটিতে অনেক ভালো দেখাবে এইগুলোর চাইতে। এগুলো কে দিয়েছে? আমার তো মনে পড়ে না এই ধরনের 3 পিস আমি কিনেছি। সাইনা বেরিয়ে যাচ্ছিল। তাজদার বলল, ড্রেস চেঞ্জ করো। সাইনা বলল, বের হন। তাজদার হক চকিয়ে গেল। সাইনা তার দিকে তাকিয়ে বলল, আপনার সামনে নিশ্চয় আমি চেঞ্জ করব না। তাজদার বেরিয়ে গেল। সাইনা একটা নতুন পাকিস্তান তাওয়াক্কাল পরে নিল। তাজদার দরজা ধাক্কালো। সাইনা দরজা খুলে দিতেই তাজদার ঘরে ঢুকে এসে বিড়বিড়িয়ে বলল, রেডি হয়ে থাকলে এতক্ষণে বেরিয়ে যেতে পারতাম, কোনো কথা কানে নেবে না। সাইনা চুল আঁচড়াচ্ছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে। তাজদার হাতের কবজিতে ঘড়ি পড়তে পড়তে সাইনার দিকে তাকালো। সাইনা তাকে তাকাতে দেখে ওড়না টেনে নিয়ে চুল আঁচড়াতে লাগলো। ওভাবে ওড়না টেনে নেওয়াটাই তাজদার সিদ্দিকীর জন্য অপমান, যার দিকে ছোটবেলায় ভুলেও ফিরে তাকাতো না। সে এখন অহংকার দেখায় নিজের রূপ নিয়ে। তাজদার সিদ্দিকী অনেক সহ্য করেছে, এতদিন সে ধৈর্যের পরীক্ষা দিয়েছিল। তার মানে এই নয় যে সে সাইনা মমতাজের সব তেড়ামো মেনে নেবে। তাকে তার জায়গাটা বুঝিয়ে দেওয়ার সময় এসেছে। সাইনা ঠোঁটে লিপস্টিক দিয়ে মাথায় কাপড় টানলো, জুতোটা পায়ে দিয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল। চাচি, ফুপু, শাশুড়ি সবাইকে বলে এলো সে বেরোচ্ছে। শ্বশুরকেও দেখা দিয়ে এলো। তিতলি বলল, তার জন্য এটা ওটা আনতে হবে। রওশনারা বেরোনোর সময় শান্তভাবে বললেন, ও ওর দাদার স্বভাব পেয়েছে, কথার ধরন ওরকম, তুমি সব কিছুতে মাইন্ড করলে কষ্ট পাবে। সাইনা চুপ করে শুনলো, পাল্টা কিছু বলল না। তাজদার গাড়ির কাছে দাঁড়িয়েছে। ও বাড়ির উঠোনে দাঁড়িয়ে সবাই তাকে দেখছে। তাজদার বিরক্ত হয়ে বলল, এতক্ষণ লাগে বেরোতে? এতক্ষণ কি করছো ওখানে? সাইনা বেরিয়ে এলো। উঠোনে দাঁড়িয়ে থাকা মা বোনদের দিকে একবার তাকিয়ে গাড়িতে উঠে বসলো। কক্সবাজার পৌঁছাতে তাদের 3.5 ঘন্টার মতো সময় লেগেছে। সাইনা খুব ক্লান্ত হয়ে পড়েছিল। তারা ইনানি ও হিমচরির নিকটবর্তী একটি অভিজাত রিসর্ট মারমেডে উঠেছে। সাইনা কাপড় চোপড় নিয়ে শুয়ে পড়েছিল রুমে ঢুকে। প্রায় 2 ঘন্টার মতো ঘুমিয়েছিল সাইনা, কিন্তু তাজদার তাকে বেশিক্ষণ ঘুমাতে দিল না। টেনে তুলে আনলো বাইরে। রিসর্টের সামনে ফাঁকা বিছে। সাইনা তখনও আধো ঘুমে, চোখের পলকে অলসতা, চারপাশটা স্বপ্নের মতো ঝাপসা লাগছিল। তাজদার তাকে নিয়ে চলে এলো সমুদ্রের পাড়ে। চাঁদের আলোয় সমুদ্রের ঢেউগুলো রূপলি আলোর মতো ঝলমল করছে। ফুরফুরে বাতাস গায়ে এসে লাগছে। পায়ের নিচে নরম স্নিগ্ধ বালু, মাঝে মাঝে ঠান্ডা হয়ে আসা পানির ছোঁয়ায় কেঁপে উঠছে শরীর। দূরের আকাশ জুড়ে তারা ঝিকিমিকি করছে। ঢেউর একটানা শব্দে মন ভরে যাচ্ছে। চারপাশে কোনো কোলাহল নেই, শুধু এই রাত, সমুদ্র আর অদ্ভুত ভালো লাগা। সাইনার চমৎকার লাগছিল। মনে হচ্ছিল সময় যদি থেমে যেত এইখানে। কিন্তু হঠাৎ তার চোখ আটকে গেল তার পেছনে হাঁটতে থাকা লম্বা ছায়ায়। তাজদার সিদ্দিকীকে দেখা মাত্রই তার ঠোঁট থেকে হাসিটা মুছে গেল। তাজদার সিদ্দিকী তার পাশাপাশি
হাঁটতে হাঁটতে বলল, তুমি হয়তো ভাবছো এত সুন্দরের মাঝখানে এই অসুন্দর জিনিসটি কি করছে। আই অ্যাম রাইট। সাইনা জবাব দিল না। তাজদার হেঁটে চলে যেতে যেতে বলল, আমিও ঠিক একই কথা চিন্তা করছি সাইনা মমতাজ। চারপাশে এত সুন্দরের ছড়াছড়ি আর আমি ডুবলাম পচা ডোবায়। কংগ্রাচুলেশনস টু মি ফর বিইং টুডে বিগেস্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট। সাইনা বলল, কাপটা ভেঙে আমি ভুল করেছি, সেটা কাপের মালিকের কাছে স্বীকার করেওছি। আমি রাগ কন্ট্রোল করতে পারি না, এটা আমার দোষ। তাজদার সিদ্দিকী থেমে গেল। অদ্ভুত ভঙ্গিতে ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালো। সরু চোখে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর আচমকা ঠোঁটের কোণায় তির্যক হাসি টেনে বলল, তোমার শাশুড়ি শিখিয়ে দিয়েছে এসব কথা। সাইনা বলল, জি, উনি শিখিয়ে দিয়েছেন আমি যাতে আপনার সাথে রাগারাগি না করি। আপনি লন্ডনে যাওয়ার আগ পর্যন্ত যেন নিজেকে শান্ত রাখি। আজ থেকে সেটাই হবে। নিজের ভালোর জন্য এইটুকু শান্ত আমি থাকতেই পারি। তাজদার দাঁত কটমট করে রাগের অগ্নি বুকে নিয়ে তাকালো তার দিকে। সাইনা নিজ জায়গায় স্থির দাঁড়িয়ে তাজদারের দিকে তাকালো। তাজদার কর্কশ স্বরে বলল, তোমাকে বিয়ে করে আমি পস্তাচ্ছি। তুমি আমাকে অশান্তিতে রেখেছ। তুমি সারাদিন ফোন দিয়ে আটো কিভাবে আমাকে শায়েস্তা করা যায়। তোমাদের মতো ছোট লোকদের সমস্যা একটাই, ভালো কিছু দিলে সহজে গিলতে পারে না। তুমি আমাকে ডিজার্ভ করো না। তুমি ছোট লোক, তাই তুমি একটা ছোট লোককে ডিজার্ভ করো। আমাকে তুমি ভাগ্যের জোরে পেয়েছো। তুমি কখনো কল্পনা করতে পেরেছো আমার পাশে দাঁড়াতে পারবে এভাবে? And my touch, that's something you all never have. Maybe that's why you are like this. সাইনা চলে যাচ্ছিল হেঁটে। তাজদার তাকে এক ঝটকায় টেনে আনলো তার সামনে। কথা বলার সময় এভাবে এড়িয়ে যাবে না। সাইনা বলল, তাহলে এটাও শুনুন, আমি এমন কাউকে ডিজার্ভ করি যে আজকে এই মুহূর্তে আমার পাশে থাকলে পৃথিবীটা আমার কাছে স্বর্গ মনে হতো। আপনাকে আমি ডিজার্ভ করি না। আপনার মতো লোককে আমি কেন কোনো মেয়ে ডিজার্ভ করে না। আমি একটা ছোট লোক। আপনাকে আপনার স্পর্শ কোনোটাই আমি নিতে পারছি না, কারণ আমার সেই যোগ্যতাই নেই। এবার আপনি খুশি? তাসনুভা তার আইফোনটা হারিয়ে ফেলেছে। পাগলের মতো খুঁজছে। তার বান্ধবীরাও তন্ন তন্ন করে ফোনটা খুঁজছে। তাদের সাথে আরও একদল পর্যটক ছিল। তাদের জিজ্ঞেস করা হচ্ছে তারা একটা ফোন পেয়েছে কিনা। একটা লোককে বাজেভাবে জেরা করছে তাসনুমার বন্ধুগুলো। লোকটা হতভম্ব। সে ফোন চুরি করতে এসেছে কক্সবাজারে। এরা তাকে চেনে না, জানে না। এমন কথা বলে কি করে? কি বেয়াদব আজকালকার ছেলেপেলেরা। মনে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, কিন্তু এত অভদ্র কেন? তাসনুভার বন্ধু বান্ধবরা বলল, আঙ্কেল আপনি ছিলেন আমাদের পেছনে, আর কেউ ছিল না এখানে। দেখেন, ফোনটা যদি পেয়ে থাকেন দিয়ে দেন। এভাবে একটা ফোন তো আর হাওয়া হয়ে যেতে পারে না। আমাদের ব্যাগগুলো ওখানে রাখা ছিল, আপনি তার আশেপাশে ছিলেন। সন্দেহ করার আরও একটা কারণ আছে। তাদের কেন যেন মনে হচ্ছিল এই লোকটা তাদের ফলো করছিল অনেকক্ষণ ধরে। তাসনুমা ব্যাপারটা আরও বেশি খেয়াল করেছে। লোকটা তার দিকে কেমন একটা দৃষ্টিতে তাকিয়েছিল। এই লোকটা নিশ্চয় অজ্ঞান পার্টির লোক হবে। তার বন্ধু বান্ধবরা এইসব শুনে লোকটার পেছনে পড়েছে। লোকটা রীতিমতো অতিষ্ঠ। ঠিক সেই সময় একজন পেছন থেকে বলল, স্যার চলুন, ডিনারের সময় হয়ে এসেছে। আপনি বিকেলে কিছু খাননি। লোকটা যেন ছেলেটাকে দেখে সাহস পেল। বলল, আনিস দেখো না, এরা আমাকে ডাইরেক্ট চোর বানিয়ে দিয়েছে। আনিস কপাল কুঁচকে তাকালো। তাসনুমা তাকে দেখে হকচকিয়ে গেল। এটা এখানে কি করছে? আর ইনি স্যার? স্যার দেখতে এরকম মনে হচ্ছে কতদিন খেতে পাই না। আনিস রুক্ষ স্বরে বলল, যে চোর বলেছে তাকে আমার সামনে ঠাস ঠাস করে চড় বসিয়ে দিন। না জেনে এরা কথা বলে কি করে? তখনই তাসনুভাকে দেখলো সে। কপাল কুঁচকে গেল। তাসনুভা কানের পেছনে চুল গুছতে গুছতে বন্ধুদেরকে বলল, চল এখান থেকে। আনিস কাট কাট গলায় বলল, সরি না বলে কেউ এখান থেকে সরবে না।